আমাদের কথা হচ্ছে আজকে লেখচিত্র থেকে প্রশ্নগুলো যে ব্যাখ্যা করতে বলে সেগুলো দেখতে পাবো। প্রথমে যদি আমরা দেখাই যে তুমি মনে করো একটা বরফ নিলা, এই বরফের তাপ প্রদানের বক্ররেখা তোমাকে ব্যাখ্যা করতে বললো। তাপ প্রদানের কি রেখা? বক্ররেখা। আমরা জানি বরফকে তাপ দিলে সে কি হবে, আগে গলতে শুরু করবে। সে কি করবে? তার মানে বরফ এবং যে পানি থাকবে তার একটা মধ্যবর্তী অবস্থা থাকবে। তার মানে বরফ একটা রেখা, ওই মধ্যবর্তী অবস্থা একটা রেখা। তাহলে কয়টা রেখা হলো? দুইটা। গলার পরে যখন পানি হয়ে যাবে তখন আরেকটি রেখা, তাহলে কয়টা হলো? তিনটা। আবার ওই পানিকে যদি তাপ দিতেই থাকা যায় তাহলে সেটা হচ্ছে জলীয় বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। তার মানে জলীয় বাষ্প এবং পানির একটা উভয় অবস্থা থাকবে। এখানে একটা, তাহলে কয়টা হলো? চারটা। আর একটা হবে কি? জলীয় বাষ্প। তার মানে কয়টি রেখা পাবো আমরা? পাঁচটি। আমরা তো এগুলো অনেকবার পড়েছি, তারপরেও আমরা দেখানোর একটু চেষ্টা করি। দেখো, দেখো আমি বলছি এটা এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ই থেকে কি? এফ। এখন কথা হলো এখানে আমরা 5 মিনিট সময় দিলাম, এটাতে আমরা 10 মিনিট, এটাতে আমরা বলছি 15, এটাতে বলছি 20, আর এটাতে বলছি কত? 25। তাহলে আমরা এদিকে লিখবো হচ্ছে সময়। কি লিখবো? সময়। ব্র্যাকেটে কি থাকবে? মিনিট। আর এদিকে আমরা কোন চিহ্ন দেব? তীর চিহ্ন। ওদিকে গেলে বাড়তেছে, ওদিকে গেলে কি হচ্ছে? বাড়ছে। কারণ এইদিকে এসে দেখো, এটাকে আমরা বলছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, -40 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কত? তাহলে এখানে আমরা বললাম -20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো আমাদের 0। আর এই সোজা দিয়ে দিলাম আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এখানে আমার 20 আছে, আমার এখানে 40 আছে, আমার এখানে 60 আছে, আমার এখানে 80 আছে। আর এই জায়গায় হচ্ছে 120, একদম মাথার উপরে আছে আমাদের কত? 140। তাহলে এইদিকে আমরা লিখে নেব। দেখো কি লিখছি? তাপমাত্রা। কি লিখলাম আমরা? ব্র্যাকেটে আমরা দেবো ডিগ্রি সেলসিয়াস। কি দিলাম? ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে তাপমাত্রা বোঝাচ্ছে এবং আমরা কোন এককে দিলাম? ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো এই জায়গায় কি কি অর্থ প্রকাশ করে। তুমি যদি এইটুকু লিখে নিতে পারো তবু তোমার হয়ে যাবে। দেখো তো, এ থেকে বি, এ থেকে কি? বি। তার মানে তুমি পাশে লিখে ফেলো এ থেকে বি। এ থেকে বি পদার্থটি কেমন আছে? বরফ। বি থেকে সি, বি থেকে সি কি কি আছে? তাহলে বরফও কি? বরফও পানি। আর সি থেকে ডি কি আছে? পানি। আর ডি থেকে ই কি আছে? পানীয় জলীয় বাষ্প। পানীয় কি বাষ্প? জলীয় বাষ্প। আর ই থেকে এফ কি আছে? জলীয় বাষ্প। এইটা যদি তুমি পাশে লিখে নিতে পারো, তাহলে চিত্রের পাশে লিখে নিতে পারো, তাহলে ব্যাখ্যা করা তোমার জন্য সব থেকে কি হবে? ইজি হবে। তাছাড়া দেখা যাবে তোমার বারবার খুঁজতে হবে এটা কি ওটা কি, মনে নাও থাকতে পারে, ঝামেলা হবে। এই জন্য আগে কি করে নিবা? চিত্র দিবা, চিত্র দিয়ে পাশে এরকম করে লিখে নিবা। ঠিক আছে কি? তাহলে আমরা বলছি তাপ প্রদানের বক্ররেখা। তাপ প্রদানে কি রেখা? বক্ররেখা। তাহলে বরফকে তাপ দেওয়া হলে, বরফকে কি করা হলে? তাপ দেওয়া হলে তার যে বিভিন্ন অবস্থা পাওয়া যায়, এই তার সময় এবং তাপমাত্রাকে এক্স অক্ষ এবং কোন অক্ষে নিয়ে, তার মানে সময়কে এক্স অক্ষ এবং তাপমাত্রাকে কোন অক্ষে নিয়ে লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি কীরূপ হবে? নিম্নরূপ হবে। তার মানে বরফকে তাপ দেওয়া হলে যে তথ্য পাওয়া যায় সেই তথ্যের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর কি? তাপমাত্রা বসিয়ে লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি কী হবে? নিম্নরূপ হবে। তুমি আজ এটাও দিতে পারো। এটা হচ্ছে কি? এটা তাহলে ওয়াইও কি হয়? ওয়াই ড্যাশ হয়। এক্সও কি হয়? এক্স ড্যাশ হয়। এরকম করে তুমি এগুলোও দিতে পারো। কোথায়? এখানে? ঠিক আছে কি? এখন তাহলে আমরা এখন বলি, যদি তুমি ব্যাখ্যা করতে চাও তাহলে পরে কি করবা? এই ব্যাখ্যা করার জন্য প্রথমে বলবো এ থেকে বি অবস্থায়। এ থেকে কি অবস্থায়? বি অবস্থায়। তাহলে এ থেকে বি অবস্থায় পদার্থটি কি? অর্থাৎ কোন পদার্থ? এই অবস্থায় কি করা হলে?
তাপমাত্রা কত থেকে কত? এই যে দেখো -40 ডিগ্রি থেকে কত ডিগ্রিতে এসেছে? তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হয়? উন্নীত হয়। আমরা এটাকে অনেকবার পড়িয়েছি, বলেছিলাম যে আসলে এইটাকে ব্যাখ্যা করার নিয়ম কি। ব্যাখ্যা করার নিয়মের সময় আমরা বলে দিয়েছিলাম তুমি আগে বলবা এই থেকে এই অবস্থায় পদার্থটি কেমন, ঠিক আছে? তারপর বলবা এই অবস্থায় তাপ প্রদান করা হলে কি হবে, যদি বৃদ্ধি পায় বৃদ্ধি, আর যদি বৃদ্ধি না পায় তাহলে অন্য কথা বলতে হবে। তারপরে তুমি বলবা সময়কাল, কি বলবা? সময়কাল। তাহলে এই সময়কাল কত? 0 থেকে 5 মিনিট, এই জন্য মিনিট দিতে হবে, ঠিক আছে কি? তাহলে আমরা বললাম বরফকে প্রথমে কি বলতে হবে? বরফকে কি করা হলে, তাহলে যে তথ্য পাওয়া যায় সেই তথ্যের এক্স অক্ষ বরাবর কি এবং y অক্ষ বরাবর নিয়ে লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি কি হবে? তারপরে লেখচিত্র দিবে। এখানে কিন্তু দিয়ে দিবা চিত্র কিসের? চিত্র হবে বরফের তাপ প্রদানের বক্ররেখা, ঠিক আছে? তারপরের দিকে এসে এখন বলো এ থেকে বি অবস্থায় পদার্থটি কি, অর্থাৎ কি পদার্থ? এই অবস্থায় কি করা হলে, তাপ প্রদান করা হলে কি হয়? উন্নীত হয়, ঠিক আছে? এবার বি থেকে কি অবস্থায় বরফ কি হচ্ছে? বরফ গলছে, অর্থাৎ কার কার উভয় অবস্থা? এই অবস্থায় কি করা হলে তাপমাত্রার কোনো কি হয় না? দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সোজাই আছে, কারণ এখানে প্রদানকৃত তাপ ওই যে বরফ গলে পানিতে পরিণত হতে ক্ষয়প্রাপ্ত হয়, ফলে তাপমাত্রা কি অবস্থায় থাকে? সুপ্ত অবস্থায় থাকে, ফলে তাপমাত্রা সুপ্ত অবস্থায় থাকে, ঠিক আছে? সি থেকে ডি কি হবে? এই অবস্থায় তাপ কি করা হলে তাপমাত্রা, এই যে 0 থেকে কত ডিগ্রিতে, দেখো সোজা করলে আমরা এটা পাবো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়? উন্নীত হয়, যার সময়কাল কত? এখান থেকে 10 থেকে 15 মিনিট। ডি থেকে এই অবস্থায় জলে বা পানি কিসে পরিণত হচ্ছে? অর্থাৎ কার কার উভয় অবস্থা? এই অবস্থায় কি করা হলে তাপমাত্রা কি হয় না? কারণ প্রদানকৃত তাপ পানি থেকে জলে বাষ্পে পরিণত হতে কি হয়? এই জন্য তাপমাত্রা কি অবস্থা থাকে? সুপ্ত অবস্থায় থাকে। ই থেকে এফ অবস্থায় পদার্থটি কি, অর্থাৎ কোন অবস্থা? এই অবস্থায় তাপ প্রদান করা হলে তাপমাত্রা কি হয়? এই যে দেখো 100 থেকে কততে? 140 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়? উন্নীত হয়, যার সময়কাল তুমি বলে দেবে। বুঝছো কি? সমস্যা আছে কারো? সত্যি বুঝছো? ফাতেমা বুঝছো? বলতে পারবা? বলো দেখি শুনি। বরফে তাপ প্রদান করা হলে যে তথ্য পাওয়া যায় সেই তথ্য অনুযায়ী এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা নিয়ে লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি নির্ভুল হয়। এই লেখচিত্রে এ থেকে বি হলো বরফ অর্থাৎ কঠিন অবস্থা। এই অবস্থায় তাপ প্রদান করা হলে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়। এর সময়কাল 0 থেকে 5 মিনিট। এরপর বি থেকে সি হলো বরফ ও পানি ঘূর্ণের অবস্থা, অর্থাৎ এই অবস্থায় যদি তাপ প্রদান করা হয় তাহলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কারণ তাপ বরফ থেকে পানিতে পরিণত হতে তাপমাত্রা ক্ষয়প্রাপ্ত হয়। আর এই সময় তাপের সুপ্ত অবস্থা থেকে এর সময়কাল 5 থেকে 10 মিনিট। এরপর সি থেকে ডি এর হচ্ছে তরল অবস্থা। এই অবস্থায় তাপ প্রদান করা হলে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়। এর সময়কাল 10 থেকে 15 মিনিট। এরপর ডি থেকে ই হলো পানি এবং জলীয় বাষ্পের উভয় অবস্থা। এই অবস্থায় যদি তাপ প্রদান করা হয় তাহলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কারণ প্রদানকৃত তাপ পানি থেকে জলীয় বাষ্পে পরিণত হতে ক্ষয়প্রাপ্ত হয়। এই সময় তাপমাত্রা সুপ্ত অবস্থায় থাকে। এর সময়কাল হচ্ছে 15 থেকে 20 মিনিট। এরপর ই থেকে এফ হলো গ্যাসীয় অবস্থা। এই অবস্থায় তাপ প্রদান করা হলে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 140 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়। এর সময়কাল 20 থেকে 25 মিনিট। ঠিক আছে না? বসো। এবার কথা হলো, যদি আমি বললাম উদ্দীপকের চিত্রে ঘ নাম্বারের জন্য, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যদি সৃজনশীল আসে এরকম করে আসবে, বলা হলো উদ্দীপকের চিত্রের বরফের পরিবর্তে যদি পদার্থটি আয়োডিন ব্যবহার করা হয়, কী ব্যবহার করা হয়?
আয়োডিন বলতে যে কোনো একটা ঊর্ধ্বপাতিত পদার্থ তোমাকে বলেই দিতে পারে, ন্যাপথলিনও বলতে পারে, কর্পূরও বলতে পারে, যে কোনো একটা বলে দেবে। তখন লেখচিত্রটি কেমন হবে সেটি কী করো, ব্যাখ্যা করো, বা লেখচিত্রটি একই হবে কি না ব্যাখ্যা করো। তাহলে যদি আমরা আয়োডিন নেই, লেখচিত্রটি একই হবে না ভিন্ন হবে? তাহলে লেখচিত্রটি কী হবে, ভিন্ন হবে। এখন তারপরে আমরা সংজ্ঞা দেব যে ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে। ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে বলো তো? হ্যাঁ, তাকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। তার মানে তাপ দেব, সেটি কঠিন থেকে সরাসরি কিসে যাবে, এখানে তরলে পরিণত হবে না। আর এই ধরনের পদার্থগুলোকে আমরা কি বলে থাকি, ঊর্ধ্বপাতিত পদার্থ বলে থাকি। তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থের কোন অবস্থা থাকে না, তরল অবস্থা থাকে না। এখন আয়োডিনকে কেন ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় সেটা বলতে হবে, সংজ্ঞা যেহেতু দিয়েছি। তারপরে আমরা বলবো যেহেতু, কি বলবো, যেহেতু কঠিন আয়োডিনকে কি দেওয়া হলে তা কিসে পরিণত না হয়ে কিসে পরিণত হয়, তাই আয়োডিনকে কি বলা হয়। এই জন্য আয়োডিনেরও কোন অবস্থা থাকে না। তার লেখচিত্র অঙ্কন করতে গেলে এখানে যে তরল অবস্থা যেটুকু নির্দেশ করে সেই অংশটুকু তার থাকবে না। তাহলে দেখো তো কোন থেকে কোন পর্যন্ত তরল অবস্থা নির্দেশ করে। এই পর্যন্ত অবশ্যই কঠিন ছিল, তাহলে এখান থেকে শুরু করে এই যে অবধি আছে এই অংশটুকু আর থাকবে না, কারণ এই অংশটুকু তরলকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে, তরলকে নির্দেশ করে। এই জন্য তখন যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, লেখচিত্রটি কেমন হবে দেখো। আমরা যদি এই পাশে একটু ছোট করে দেখাতে চাই, তাহলে এখান থেকে এরকম একটা যাবে, এখান থেকে এরকম যাবে, এখানে আসবে। তার মানে আয়োডিন যদি নাও, তাহলে এটা কেমন আয়োডিন হবে, কঠিন আয়োডিন। এটা কেমন হবে, তাহলে কঠিনও কি, বাষ্পীয় আয়োডিন। ঠিক আছে কি, আর এটা কেমন আয়োডিন, বাষ্পীয় আয়োডিন। তাহলে তুমি চাইলে এটা এ দিতে পারো, এটা বি দিতে পারো, এটা সি দিতে পারো, এটা ডি দিতে পারো। এদিকে তাহলে আবার তুমি কি দিবা, সময় ব্র্যাকেটে কি থাকবে, মিনিট, আর এদিকে কি থাকবে, তাপমাত্রা। এখন এই জায়গায় বলো তো, তুমি এখানে কি ডিগ্রি সেলসিয়াস লিখে দিতে পারবা? এমনিতে তোমাকে লিখতে হবে হয়তো বা 0, 10, 20, 30, 40 এরকম করে 100 পর্যন্ত তুমি লিখতে পারো, তাই না? কিন্তু তোমাকে ওখানে কি তাপমাত্রা দেয়া যাবে, তাপমাত্রা দেয়া যাবে না। আর তুমি যদি আয়োডিনের জেনে থাকো যে এর স্ফুটনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক তো হয় না, ঊর্ধ্বপাতন যেহেতু এটা আছে, তাহলে এখানে তুমি যদি ওর তাপমাত্রাগুলো কোথায় কত হবে এটা যদি জেনে থাকো তবেই লিখতে পারবা, তাছাড়া তো তুমি এখানে লিখতে পারবা না। বুঝছোকি? এজন্য তোমাকে কি করতে হবে, তোমাকে বলতে হবে যে এ থেকে বি অবস্থায় পদার্থটি কেমন আয়োডিন, কঠিন আয়োডিন। অর্থাৎ কী অবস্থা, কঠিন অবস্থা। অবস্থায় তাপ কী করা হলে, প্রদান করা হলে তাপমাত্রা কি পায়। এই ক্ষেত্রে কততে উন্নীত হলো এটা আর বলার কি নাই, সুযোগ নাই। পার্থক্য কি বুঝছো? যদি আমি নির্দিষ্টভাবে তাপমাত্রা জানতাম তাহলে আমি বলে দিতে পারতাম যে তাপমাত্রা এত থেকে এততে কী হয়েছে, উন্নীত হয়েছে। যেহেতু আমরা জানি না, ওরাও কোনো ইনফরমেশন দেয় না, এই জন্য আমরা বলে দেবো তাপমাত্রা এত থেকে এততে কী হয়, উন্নীত হয়, এটা বলার কোনো সুযোগ নাই। অর্থাৎ তাপমাত্রা শুধু কী পায়, বৃদ্ধি পায়। এবার দেখো বি থেকে সি অবস্থায় এই কঠিন আয়োডিন কিসে পরিণত হচ্ছে, অর্থাৎ কার্কারুভে অবস্থা। এই অবস্থায় কী করা হলে, তাপ প্রদান করা হলে তাপমাত্রা কোনো কি হয় না, কারণ প্রদানকৃত তাপ কঠিন থেকে বাষ্পীয় আয়োডিনে পরিণত হতে কি হয়, ক্ষয়প্রাপ্ত। ফলে তাপমাত্রা এখানে কী অবস্থা থাকে। এবার সি থেকে ডি অবস্থায় পদার্থটি কেমন, বাষ্পীয় আয়োডিন। ঠিক আছে কি? তাহলে এখানে তাপ প্রদান করা হলে তাপমাত্রা কি পায়, তাই শেষ। সময়কালও বলার সুযোগ নাই, তোমাকে সময়কাল দেয়া নাই। ঠিক আছে কি, এটা সবাই বুঝছো শিওর? তাহলে রেখা কয়টি পাবো, সবাই কথা বলতে হবে, এরকম করে চুপ করে থাকলে হবে না। কটা পাবো রেখা, 3টা। তাহলে প্রথম রেখার নাম কি হবে, পরেরটা, আর পরেরটি। তাহলে লেখচিত্র কি একই হবে না ভিন্ন হবে, লেখচিত্র কিন্তু ভিন্ন হবে। ঠিক আছে কি? এখন দেখো তো এই রেখাটাকে আমরা যদি উল্টে বলি শীতলীকরণের বক্ররেখা। কী করণের, শীতলীকরণের বক্ররেখা। তাহলে কি লেখচিত্রটা এমন হবে? তখন কোন দিক থেকে শুরু করতে হবে, এই দিক থেকে না এই দিক থেকে? হ্যাঁ, তাহলে এই দিক থেকে আসতে হবে।
দেখো সেক্ষেত্রে লেখচিত্রটা কেমন হবে। তাহলে 140 থেকে কততে আসবে? 100-তে। 100 সোজা চলে যাবে, সে আবার একবারে কততে চলে আসবে? 0। এই যে 0-তে চলে এসেছে, আবার 0 সোজা যাবে, আবার -40 ডিগ্রিতে নেমে আসবে। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে কি এফ। তাহলে এবার বলো তো এ বি রেখাটা কি রেখা? তাহলে বাষ্পীয়, অর্থাৎ যদি পানির কথা আমরা বলেছি তার মানে এটা কি বাষ্প? তাহলে এই জায়গায় তাপ প্রদান করবে না শোষণ করবা? তাপ কি করা হলে তাপমাত্রা কত থেকে কততে নেমে আসে? ঠিক আছে কি? যদি ওরা সময়কাল দিয়ে থাকে তাহলে সময়কাল দিবা, আর না হলে দেওয়ার কোনো দরকার নাই। বুঝছেন কি? কার কাছ থেকে শুনি বলেন তো? এটা শীতলীকরণের রেখা। বরফ থেকে তাপ শোষণ করা, জলীয় বাষ্প থেকে তাপ শোষণ করা হলে যে ঘটনাগুলো ঘটে তার এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা নিয়ে লেখচিত্র অঙ্কন করা হলে লেখচিত্রটি নিম্নরূপ হয়। এই অবস্থায় এ বি জলীয় বাষ্প অবস্থা। এই অবস্থায় তাপ শোষণ করা হলে তাপমাত্রা 140 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসে। বি থেকে সি হলো জলীয় বাষ্প এবং তরল পানি এর উভয় অবস্থা, অর্থাৎ এই অবস্থায় তাপ শোষণ করা হলে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না, কারণ প্রদানকৃত তাপ জলীয় বাষ্প থেকে পানিতে পরিণত হতে ক্ষয়প্রাপ্ত হয়। সি থেকে ডি হলো পানির অবস্থা। এই অবস্থায় তাপ শোষণ করা হলে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। ডি থেকে ই হলো পানি এবং বরফ এর উভয় অবস্থায়। এই অবস্থায় যদি তাপ শোষণ করা হয় তাহলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কারণ শোষণকৃত তাপ পানি থেকে বরফে পরিণত হতে ক্ষয়প্রাপ্ত হয়। ই থেকে এফ হলো জলীয়, মানে ই থেকে এফ হলো বরফ অবস্থা বা কঠিন অবস্থা। এই অবস্থায় তাপ শোষণ করা হলে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসে। শেষ। ঠিক আছে কি? এখন বলো তো এটাকে যদি আমরা বলি এখানে কোনো উদ্ধপাতিত পদার্থের কথা বলা হলো, তাহলে লেখচিত্রটি কেমন হবে? তাহলে সেক্ষেত্রে আবার কয়টা থাকবে? 3টা। বুঝছো কি? তখন বাষ্পীয় থেকে একবারে কি কঠিন। কোনো সমস্যা আছে? পারবেন তো শিওর? আচ্ছা, এইটা ক পাত্র। কি পাত্র? ক পাত্র। আর এইটা? এখন দেখো তো, এটাতে আমরা এরকম কিছু দিয়ে রাখলাম, দিয়ে আমি এখানে লিখে দিলাম আয়োডিন মিশ্রিত কি লবণ? খাদ্য লবণ। আয়োডিন মিশ্রিত কি লবণ? সবাই কথা বলতে হবে, এর কোনো মানে ইয়ে না, মনোযোগ দিয়ে সাথে সাথে পড়াগুলোকে ক্লিয়ার করে নিতে হবে। পিছন দিক থেকে ধরবো এবার আমি। আয়োডিন মিশ্রিত কি লবণ? খাদ্য লবণ। আর এইটা বালিও কি, বা গ্লুকোজ ও বালির মিশ্রণ। তাহলে গ্লুকোজ ও কার মিশ্রণ? বালির মিশ্রণ। প্রথম প্রশ্ন, উদ্দীপকের চিত্রগুলোকে যদি তাপ দেওয়া হয়, উদ্দীপকের চিত্রগুলোকে যদি কি দেওয়া হয়, বা পদার্থগুলোকে যদি তাপ দেওয়া হয়, কোনটি সবার আগে কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। প্রশ্ন কি অভি? তো তোমার কি মনে হয় কোনটি আগে বাষ্পীভূত হবে? দাঁড়াও শুনি। কেন বলো দেখি শুনি। আমরা জানি যে সব পদার্থকে তাপ দেওয়া বলে সেগুলো কঠিন অবস্থা থেকে তরলে পরিণত না সরাসরি বাষ্পে পরিণত হয়, তাদেরকে উদ্দীপিত পদার্থ বলে। যেহেতু উদ্দীপকের পাত্রে আয়োডিন এবং খাদ্য লবণ মিশ্রণ রয়েছে, যেখানে আয়োডিন একটি উদ্দীপিত পদার্থ, তাই এই পাত্রে তাপ দেওয়া বলে আয়োডিন উদ্দীপিত পদার্থ হওয়ার কারণে সবার আগে বাষ্পীভূত হবে, কারণ এর কোনো তরল অবস্থা নেই। তাই তাপ প্রদান করা হলে আয়োডিন কঠিন আয়োডিন সরাসরি বাষ্পে পরিণত হবে, এক ধাপে বাষ্পে কি হবে? পরিণত হবে। আচ্ছা, আর অন্যদিকে পাত্রের খাদ্য
লবণের অপাত্রে গ্লুকোজ এবং পানি মিশ্রণে কোনো অনুখাদ্য পদার্থ নেই, তাই একে তাপ প্রদান করা হলে সেগুলো প্রথমে কঠিন থেকে তরল, পরবর্তীতে তাপ প্রদান করা হলে তা তরল থেকে বাষ্পীভূত হবে, অর্থাৎ এরা দুই ধাপে বাষ্পীভূত হবে। কাজে যেহেতু আয়োডিন এক ধাপে এবং লবণ, গ্লুকোজ এবং পানি দুই ধাপে বাষ্পীভূত হচ্ছে, তাই বলা যায় যে পাত্র দুটিতে তাপ প্রদান করা হলে আয়োডিন সরবরাহ বাষ্পীভূত। সেখানে কথা হচ্ছে বালি তো কখনোই তরল হয় না, তাই না? কিন্তু দিয়ে দিয়েছে, এই জন্য তোমাকে একটু টেকনিক্যালি বলে দিতে হবে সাধারণত বললে বালি ওখান থেকে অটোমেটিকলি বাতো পড়ে যেতে পারে। বালিকে তাপ দিলে কি আমরা তরল করতে পারি? বুঝছো কি? এই জন্য সাধারণত একটা শব্দ ব্যবহার করো ওই জিনিসটাকে ওভারকাম করার জন্য। বুঝছো? তাছাড়া খুব সুন্দর বলছে কিন্তু। তাহলে কারণ কি? এখানে কোন পদার্থ আছে? কোন পদার্থ আছে? এই উদ্ধপাদিত পদার্থ থাকার কারণে সেটি কয় ধাপে বাষ্পে পরিণত হবে? আর বাকিগুলো বুঝছেন কি কীভাবে উত্তর করতে হবে? ও তো বলেই দিয়েছে সব। তাহলে প্রথমে আমরা কি করব বলি। প্রথমে আমরা এই কপাত্রের উপাদান যেগুলো আছে সেগুলো কি আছে সেটা বলে দেবো। খপাত্রে কোন কোন উপাদান আছে সেগুলো আমরা বলে দেবো, পাশাপাশি তার সংকেতগুলো আমরা বলে দেবো। ঠিক আছে? দিয়ে বলবো আমরা জানি। কি বলবো? আমরা জানি বলে আয়োডিনকে উদ্ধপাদিত পদার্থ বলা হয় কেন সেই অংশটুকু বলে দেবো। ঠিক আছে? দেওয়ার পরে এসে আমরা বলবো এই কারণে আয়োডিন উদ্ধপাদিত পদার্থ হওয়ায় একে তাপ দেওয়া হলে এটা কয় ধাপে বাষ্পে পরিণত হবে? এক ধাপে বাষ্পে পরিণত হবে। আর অন্যান্য পদার্থগুলো কয় ধাপে বাষ্পে পরিণত হবে? এখন বলো যে এখানে তাপ দেওয়া হলে আয়োডিন উদ্ধপাদিত পদার্থ হয়, এটি এক ধাপে কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। অপরদিকে ওই যে বললো খাদ্য লবণ, বালি ও গ্লুকোজ এরা কেই উদ্ধপাদিত পদার্থ না হয়, তাপ দেওয়া হলে সাধারণত এরা কয় ধাপে বাষ্পে পরিণত হয়? দুই ধাপে বাষ্পে পরিণত হয়। তাই বলা যায় তাপ দেওয়া হলে কোনটি সবার আগে বাষ্পে পরিণত হবে? আয়োডিন সবার আগে বাষ্পে পরিণত হবে। এখন কথা হচ্ছে এই দুই উপাদান যেটা আছে এখানে একটা মনে করো কপাত্রের উপাদানগুলো মিশ্রিত করা আছে, খপাত্রের উপাদানগুলো মিশ্রিত করা আছে। এদেরকে যদি আমরা পৃথক করতে চাই তাহলে একই পদ্ধতি ব্যবহার করা সম্ভব না? সম্ভব নয়। তাহলে একই পদ্ধতি ব্যবহার করা সম্ভব নয়। বলতো কপাত্র উপাদানকে যদি আমরা পৃথক করতে চাই তাহলে কোন পদ্ধতি ব্যবহার করব? তাহলে এখানে আমরা ঊর্ধ্বপতন পদ্ধতি ব্যবহার করব। কোন পদ্ধতি? আর এখানে কোন কোন পদ্ধতি? পরিস্রাবণ আর হচ্ছে ক্লাসন। পরিস্রাবণ আর একটা কি? ক্লাসন। তাহলে যদি দেখো এখানে হচ্ছে ঊর্ধ্বপাতন আর ওখানে ঊর্ধ্বপাতন অপশনটাই নাই, পাশাপাশি বলে দেওয়া হচ্ছে ওটা পৃথক করা হচ্ছে ক্লাসন আর কি পরিস্রাবণ। এটা জানো শর্টকাটে উত্তর করা যায় প্রশ্ন হিসেবে। আমরা বলতে পারি যেটা ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় পৃথক করা যাচ্ছে পৃথক করে দেখে দেবো, আর ওটাতে বলবো ওটা ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় কী করা যায় না? পৃথক করা যায় না। তাই বলা যায় যে একই পদ্ধতি ব্যবহার করা কি নয়? সম্ভব নয়। কিন্তু ঘ মার্কের প্রশ্ন, এই জন্য আমরা এটা কীভাবে পৃথক করা হয় সেটাও বলে দিই। তাহলে এবার আমরা একটু বলি কীভাবে পৃথক করব। তাহলে আমরা বলছি উদ্দীপকের চিত্রে ক পাত্রে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণে আয়োডিন ও খাদ্য লবণ কী রয়েছে? সোডিয়াম ক্লোরাইড রয়েছে। এবং খ পাত্রে গ্লুকোজ ও বালির মিশ্রণে গ্লুকোজ C6H12O6 এবং বালি সংকেত কি? সিলিকন ডাইঅক্সাইড রয়েছে। ঠিক আছে কি? এই ক পাত্রের উপাদানে আয়োডিন কি রয়েছে? এখানে একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। ঠিক আছে? এখন বলো এই ঊর্ধ্বপাতিত পদার্থকে কি দেওয়া হলে? তাপ দেওয়া হলে এটি এক ধাপে কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। এবং পাত্রে কি থেকে যায়? খাদ্য লবণ থেকে যায়। এই বাষ্পীয় আয়োডিনকে পরবর্তীতে সংগ্রহ করে কি করা হলে? শীতল করা হলে। কি করা হলে? পুনরায় সেই কঠিন আয়োডিনে কি হয়? পরিণত হয়। অর্থাৎ ক পাত্রের উপাদানকে পৃথকীকরণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ঊর্ধ্বপতন পদ্ধতি ব্যবহার করা হয়। তার মানে আমরা কি বললাম? দেখো কোন কোন পাত্রে কি আছে সেটা বলে দিয়েছি। আর পরে এসে বলছি এখানে আয়োডিন উদ্ধপাদিত পদার্থ আছে, তুমি চাইলে বলে দিতে পারো আয়োডিনকে উদ্ধপাদিত পদার্থ বলা হয় কেন? এটি এক ধাপে বাষ্পে পরিণত হয়, এই জন্য ক পাত্র উপাদানকে কী দেওয়া হলে? তাপ দেওয়া হলে আয়োডিন এক ধাপে বাষ্পে পরিণত হয়। এই বাষ্পীয় আয়োডিনকে পরবর্তীতে শীতল করানোর মাধ্যমে আমরা কিসে পরিণত করি? কঠিন আয়োডিনে পরিণত করি। আর খাদ্য লবণ কোথায় থেকে যায়? এভাবে ঊর্ধ্বপতন প্রক্রিয়ায় ক পাত্রের উপাদানগুলোকে কী করা যায়? পৃথক করা যায়। অপর দিকে কি বলো? অপরদিকে গ্লুকোজ ও বালির মিশ্রণে কোনোটি কি পদার্থ নয়, তাই এখানে ঊর্ধ্বপতন পদ্ধতি ব্যবহার করা কি নয়? সম্ভব নয়। এক্ষেত্রে কি বলছি আমরা? এক্ষেত্রে গ্লুকোজ ও বালিকে পৃথক করার জন্য প্রথমে আমরা একে কোথায় দ্রবীভূত করি? পানিতে দ্রবীভূত করা হয়। পানিতে গ্লুকোজ দ্রবণীয় হয়, পানিতে গ্লুকোজ দ্রবীভূত হয়ে যায় এবং বালি অদ্রবণীয় হয়, পাত্রের নিচে কি পড়ে? তলানি পড়ে।
একে পরবর্তীতে ছাঁকনের সাহায্যে কি নেওয়া হলে বালিগুলো ছাঁকনের উপরে থেকে যায় এবং গ্লুকোজ মিশ্রিত পানি পরিশ্রুত হিসেবে নিচে কি হয় জমা হয়। এই পরিশ্রুত পানিকে পরবর্তীতে কি দেওয়া হলে পানি বাষ্প আকারে কি হয়ে যায় বের হয়ে যায় এবং গ্লুকোজগুলো পাত্রে গ্লাস আকারে কি হয় জমা থাকে। অর্থাৎ একে পরিস্রাবন এবং কোন পদ্ধতিতে গ্লাসন পদ্ধতিতে কি করা যায় পৃথক করা যায়। তাহলে যেহেতু প্রথম পাত্র উপাদানগুলোকে ঊর্ধ্বপতন প্রক্রিয়ায় এবং দ্বিতীয় পাত্র উপাদানগুলোকে পরিস্রাবন ও গ্লাসন প্রক্রিয়ায় কী করা যায়, তাই বলা যায় দুটি পৃথকীকরণে একই পদ্ধতি কী করা সম্ভব নয়, প্রয়োগ করা সম্ভব। বুঝছেন কথা? অন্যদিকে এটা শুনি।